আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল রুল শিখি, যেটা আমাদের বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসে এবং প্রায়ই আমরা এই জায়গায় একটা কমন মিস্টেক করি। তো আসেন আজকে আলোচনা করব আ এই কোয়েশ্চেনটা নিয়ে। দেখেন এখানে কোয়েশ্চেনটা বলা হচ্ছে, "দ্য ল রিকোয়ার্স দ্যাট he'd হ্যাশ his car checked at least once a year." ৪ টা অপশন আছে, হ্যাভ, হ্যাজ, উইল এবং উড। অর্থাৎ আমরা আলোচনা করছি এক ধরনের রাইট ফর্ম অফ ভার্বের আ রুলস, অথবা এটা অনেক সময় কারেকশন আকারেও আসতে পারে, অথবা অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স আকারেও এই কোশ্চেনটা আসতে পারে। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের বেসটাকে ধরে আমরা কোশ্চেনটা সলভ করে ট্রাই করব। তো দেখেন এখান থেকে আমরা সি নাম্বার এবং ডি নাম্বার অপশন দুটাকে অটোমেটিক চয়েসে বাদ দিতে পারি, কারণ আমরা জানি যে এখানে আসলে সাবজেক্টের পরে সরাসরি উইল বসিয়ে, যেমন হি উইল হিজ কার চেকড, এটা হওয়ার পসিবিলিটি নাই। অথবা একই কারণে আমরা যদি বলি যে হি উড হিজ কার চেকড, এইটাও বসিয়ে আপনি সঠিক আনসার করার কোনো পসিবিলিটি নাই, বিকজ সাবজেক্টের পরে যখন আমরা উইল অথবা উড ব্যবহার করি তখন ঠিক তারপরে আমরা সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা অর্থাৎ V1 ফর্মটাকে ব্যবহার করি। অথবা প্যাসিভ ভয়েস হলে তখন আমরা বি প্লাস V3 ব্যবহার করি। অর্থাৎ যদি এটা সাবজেক্টের পরে যদি আমরা উইল নিতে চাই, তাহলে এখানে উইলের পরে আমাদের একটা V1 থাকতে হবে অ্যাক্টিভ ভয়েসে। আর প্যাসিভ ভয়েসে আমার উইল যদি নেই, তাহলে উইলের পরে আমার একটা B+V3 থাকতে হবে। একইভাবে যদি আমি উডও ব্যবহার করি, সেক্ষেত্রেও আমার উডের পরে অ্যাক্টিভ ভয়েসে আমার উডের পরে একটা V1 থাকতে হবে, এবং প্যাসিভ ভয়েস হলে উডের পরে আমার একটা B+V3 থাকতে হবে। কিন্তু এখানে কিন্তু সেটা নাই। দ্যাট মিনস আমরা খুব সহজেই বলতে পারি এইখানে আসলে উইল এবং উড দুইটার একটাও সঠিক উত্তর হবে না। সুতরাং আমরা অটোমেটিক চয়েস থেকেই এবং উইল এবং উডকে বাদ দিতে পারি। এখন আমাদের হাতে অপশন আছে দুইটা, একটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে, সাবজেক্ট যদি হি হয়, অর্থাৎ এটা আলটিমেটলি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ হি, শি, অথবা কোনো ব্যক্তির নাম, অথবা ইট, এগুলোকে আমরা সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে চিনি। তো সেই জায়গা থেকে আমরা যেটা করি, আমাদের ম্যাক্সিমাম হয়তো হি এর পরে হ্যাজ চিন্তা করতে পারি, কারণ যেহেতু এখানে হ্যাজ আছে এবং আমরা সবাই মোটামুটি জানি যে হি এর পরে হ্যাজ হতে পারে। আমরা বলি হি হ্যাজ, অথবা আমরা হি এর পরে ইজ বলি, হি এর পরে ওয়াজ বলি, অথবা যদি কোনো বেসিক ভার্ব থাকে যেমন গো অথবা ডু, তখন আমরা গোজ বলি অথবা ডাজ বলি। বেসিক্যালি আমরা হি থার্ড পারসন সিঙ্গুলার ধরে আমরা অ্যাজ অথবা ইএস আছে এমন ভার্বকে আমরা চিন্তা করি। সেই জায়গা থেকে অনেকে কিন্তু এখানে হ্যাজ আনসার করে চলে আসবে, কিন্তু এই কোয়েশ্চেনের উত্তরটা সঠিক আনসার হচ্ছে হ্যাভ। এখন আপনার প্রশ্ন থাকতে পারে হোয়াই, কেন কেন আমি হি এর পরে হ্যাভ বলবো? এটাকে ইংরেজি গ্রামারে বলে রুল অফ সাবজেন্টিভ। অর্থাৎ সাবজেন্টিভ ভার্ব বলে কিছু ভার্ব আছে, অথবা গ্রামাটিক্যাল রাইট ফর্ম অফ ভার্বের বা কারেকশনের ক্ষেত্রে একটা নিয়ম আমরা আলোচনা করি, যেটাকে বলা হয় রুল অফ সাবজেন্টিভ মুড। তো আজকে এই রুল অফ সাবজেন্টিভ মুড কখন হয়, কিভাবে আপনি চিনবেন, এবং সেক্ষেত্রে আপনার আনসারের উত্তরগুলো কেমন হতে পারে, সেই বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু এই কোশ্চেনটা দিয়ে আমি শুরু করলাম, সুতরাং এটার আনসার তো হ্যাভ হবে, আমরা জাস্ট আমার কথা দিয়ে আপনি বুঝলেন। কিন্তু আসেন আমরা একটু ইন ডিটেলস দেখার চেষ্টা করি যে রুল অফ সাবজেন্টিভটা কি জিনিস এবং কখন হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের আনসারে কি ধরনের পরিবর্তন আসতে পারে। এটার জন্য আপনাদেরকে ২-৩টা সেন্টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হবে। যেমন দেখেন, আমি এখানে স্ট্রাকচার অফ সেন্টেন্স 1 লিখেছি। তার মানে এই যে গঠনটা লেখা হয়েছে এখানে, সাবজেক্ট প্লাস সাবজেন্টিভ ভার্বস, দ্যাট, সাবজেক্ট, মানে যে কোনো সাবজেক্ট, সেটা হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার, মানে এখানে ইনি ইনি বলতে বোঝানো হচ্ছে এমন সাবজেক্ট, আপনি মানে ধরেন হিও বলতে পারেন, আপনি এখানে আইও বলেন, আপনি এখানে মানে যেই কোনো সাবজেক্ট বলেন না কেন, সি বলেন, আপনি এখানে উই বলেন, অথবা রহিম বলেন, অথবা দে বলেন, মানে হোয়াট এভার আপনি যেই সাবজেক্ট আনেন না কেন, ঠিক তারপরে আপনাকে এমন একটা ভার্ব বসাইতে হবে যেটার বেস ফর্ম বা ভার্বটা বেসিক্যালি বেস ফর্মে থাকে। এখন ভার্বের বেস ফর্ম কি? ভার্বের বেস ফর্ম হচ্ছে এমন ফর্ম যেখানে কোনো অ্যাস বা ইএস থাকবে না, সেই ভার্বটাকে আপনি ইডি দিয়ে পাস্ট করতে পারবেন না, অথবা অন্য কোনো ফর্মেটে ইরেগুলার রেগুলার ভার্বের মতো আপনি ভাওয়েল চেঞ্জ করেও সেটাকে পাস্টে নিতে পারবেন না, ওটার সাথে আপনি আইএনজি যুক্ত করতে পারবেন না, অথবা কোনো প্রকার চেঞ্জ আপনি করতে পারবেন না। দ্যাট মিনস আপনি এই এক্সাম্পলটার দিকে তাকান। আর এই যে বললাম সাবজেক্টিভ ভার্বস, এইগুলো কি জিনিস? এই হচ্ছে সেই কয়েকটা সাবজেক্টিভ ভার্ব। অর্থাৎ আমরা যখন
দেখব যে সাবজেক্টের পরে এই ধরনের সাবজেক্টিভ ভার্বগুলো আছে, অর্থাৎ এই কয়টা ভার্ব আমি এখানে লিখে দিছি, এর বাইরে খুব একটা আসে না, ঘুরে ফিরে দেখা যায় এর মধ্যেই থাকে, যেমন অ্যাডভাইস, ডিমান্ড, আস্ক, কমান্ড, ডিসাইড, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, স্টিপুলেট, সাজেস্ট এবং আর্জ। এই যে ভার্বগুলো, এগুলো আমরা সাবজেক্টের পরে যদি পাই এবং এই গঠনে যদি একটা বাক্য থাকে, তাহলে আমরা এই ভার্বগুলোকে বলতে পারি দে আর সাবজেক্টিভ ভার্বস। এবং এই ভার্বগুলো যখন বাক্যে থাকে, তখন দেখেন এখানে যেই সাবজেক্টই আপনি আনেন না কেন, ঠিক তারপরে আপনাকে এমন ভার্ব ব্যবহার করতে হবে যেটা একটা বেস ফ্রমে। এখন আসেন আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে দেখেন এই গঠনের সাথে মিলান, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি ড্যাশ স্মোকিং। অপশন দেওয়া আছে স্টপ, স্টপস, স্টপ, স্টপড অথবা স্টপিং। তাহলে আমরা দেখি মিলি কিনা। আমাদের প্রথমে ডক্টর ছিল সাবজেক্ট, তারপরে আমাদের এই সাজেস্টেড, এই যে আমাদের সাজেস্টেড ভার্বটা আছে, এরপর দেখেন দ্যাট আছে, এবং এই দ্যাটটা থাকবে সাধারণত, দ্যাট খুব একটা দ্যাট ছাড়া এই ধরনের প্রশ্ন করে না, এবং এটা ক্লজ তৈরি করার জন্য করা হয়, এবং সাধারণত এগুলোকে আমরা বলি যে এই পার্টটা, দ্যাটের আগের যে পার্টটা, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ, পরটাকে বলি আমরা সাবঅর্ডিনেট ক্লজ। তো সেটা ভিন্ন আলোচনা, ক্লজের আলোচনা আমরা সেটা বুঝতে পারবো। তবে এখানে দেখেন দ্যাটটা থাকবে, এটা মাথায় রাখবেন, দ্যাট আছে। তারপর দেখেন হি, এই যে এনি সাবজেক্ট, তার মানে আমার হি আসছে। এখন হি দেখার সাথে সাথে আমাদের কি মনে হতে পারে? আমাদের দুই ধরনের উত্তর এখানে মাথায় আসতে পারে। এক নাম্বার, অনেকে বলবে যে স্যার এইখানে সাজেস্টেড যেহেতু পাস্টে আছে, এই কারণে আমি হি এর পরে স্টপড পাস্ট ফ্রম নিব। একদল এটা বলতে পারে। আরেক দল ভাববে যে না, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমি কি করব, স্টপস নিব। কারণ আমরা জানি যে হি থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে ভার্ব হলে আমাদের কি হয়, ভার্বের এস ফ্রম বা ইএস ফ্রমে ভার্বটা ব্যবহার করতে হয়, যেমন গোলস, ডাজ, এরকম। তো এই দুই ক্যাটাগরিতে থাকবে অনেকে। কেউ কেউ বলবে এটা পাস্টে আছে, তাই এটাও পাস্টে হবে। আবার কেউ কেউ বলবে দরকার নাই, এটা তো একটা সবসময়ের জন্যই সত্য কথা, কারণ ডাক্তার তো একজনকে বলতেছে তুমি স্মোকিং ত্যাগ করো, তার মানে আলটিমেটলি বা স্মোকিং বন্ধ করো, এটা তার জন্য একটা সবসময়ই করতে হবে এমন কাজ, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কি করতে হবে, হি এর পরে আমি স্টপস নিব। এই ভাবনাটা অনেকের মাথায় আসবে, কিন্তু দেখেন দুইটা ভাবনাই ভুল। এখানে আলটিমেটলি আমাদের সঠিক আনসার হবে ভার্বের বেস ফ্রম। খেয়াল করেন, আমি বলেছিলাম ভার্বের বেস ফ্রম। বেস ফ্রমটা মানে কি? বেস ফ্রম মিন্স এমন ফ্রম যেটার মধ্যে কোনো প্রকার কি অ্যাস বা ইয়েস থাকবে না, কোনো প্রকার অ্যাস বা ইয়েস থাকবে না, কোনোভাবেই সেটাকে ইডি দিয়ে পাস করা যাবে না, অথবা আইনজি যুক্ত করেও চেঞ্জ করা যাবে না, অথবা অন্য কোনোভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না। তাহলে আমাদের এখানে দেখেন এই যে স্টপ, এটা হচ্ছে আমাদের আনসার। এবং এই যে বাক্যটা যে স্ট্রাকচারে পড়েছে, এই স্ট্রাকচারে যদি কোনো বাক্য পড়ে, তখন আপনাকে বুঝতে হবে এখানে সাবজেক্টিভ মুডের একটা নিয়ম চলে আসছে, এবং সেই নিয়ম অনুযায়ী হি এর পরে আমার প্রয়োজনে হি এর পরে আপনাকে এরকম এস ছাড়াই ভার্ব বসাতে হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখেন। আরেকটা বিষয় দেখেন, আমরা এখানে বলেছি যে টু বি ভার্ব যদি হয়, অর্থাৎ যদি মনে করেন আপনার কোনো বি ভার্ব লাগবে, যেমন এখানে তো বি ভার্ব লাগে নাই, এখানে তো একটা বেসিক ভার্ব ছিল যেমন স্টপ। যদি আপনার এখানে মনে করেন ইজ এর প্রয়োজন হতো, তাইলে আপনি কি করতেন? ধরেন আমি এখানে অপশন দিলাম যে এখানে কি ইজ হবে নাকি হবে না, এরকম যদি অপশন দিতাম যে বলেন তো এখানে কি হি এর পরে ইজ হতে পারে বা হবে না, এরকম যদি অপশন দেওয়া হতো, মনে রাখবেন টু বি ভার্ব যদি হয়, মানে টু বি ভার্ব গুলো কি কি, এগুলো অ্যাম, ইজ আর ওয়াজ এর, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। যদি কোনো টু বি ভার্বের প্রয়োজন হয়, তাহলে আমরা কখনোই সেই টু বি ভার্বের যে ভার্বগুলোকে আমরা চিনি, যেমন এই যে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলোকে বসানো যাবে না, বসাতে হবে হচ্ছে বি। কি বসাতে হবে? বি বসাতে হবে। আর যে ভার্বগুলোকে আমরা বলি টু হ্যাভ ভার্ব, মানে ধরেন যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর ক্ষেত্রে বসাতে হবে হচ্ছে হ্যাভ। দেখেন এই কারণেই কিন্তু আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, সেখানে কিন্তু এই কারণেই এখানে হ্যাভ হয়েছিল, কারণ আমাদের এখানে বেস ফ্রম প্রয়োজন ছিল। সুতরাং বেস ফ্রম কিন্তু হ্যাজ না। আপনি যদি তিনটা ভার্ব যদি একসাথে লিখি, যে মনে করেন হ্যাভ, হ্যাজ আর হচ্ছে হ্যাড, আমি যদি আপনাকে বলি যে এই তিনটা ভার্বের বেস ফ্রম কোনটা, আপনাকে বলতে হবে হ্যাভ। আবার আমি আপনাকে বললাম এম, ইজ আর ওয়াজ ওয়্যার এর বেস ফ্রম কোনটা, আপনাকে বলতে হবে বি। ক্লিয়ার? এখন আসেন, যদি বুঝে থাকেন, তাহলে আমরা সাবজেক্টিভ মুডের আরেকটা স্ট্রাকচার দেখি। এই গঠনটা খেয়াল করেন, স্ট্রাকচার নাম্বার 2। নাম্বার 2, এইখানে দেখেন বাক্যটা কিভাবে আছে, বলা হচ্ছে সাবজেক্ট, এরপরে যে কোনো ভার্ব থাকতে পারে। এইখানে আমাদের ওই সাবজেক্টিভ ভার্বের ব্যাপারটা এখানে আমরা খুঁজবো না, অথবা এখানে সাবজেক্টিভ ভার্ব না থাকলেও সমস্যা নাই, কিন্তু দেখেন
এখানে বলা হচ্ছে নাউন ফ্রম সাবজেক্টিভ ভার্বস, অর্থাৎ এমন একটা ফ্রেজ তৈরি করা হবে, অর্থাৎ বলা হচ্ছে যে অর এনি ফ্রেজেস উইথ সাবজেক্টিভ নাউন, অর্থাৎ এই দ্যাটের আগে, যে দ্যাটটা একটু আগে আমরা দেখেছি, দ্যাটের আগে আপনি দেখবেন কোনো সাবজেক্টিভ ভার্ব থেকে তৈরি করা কোনো নাউন আছে কিনা। মনে আছে আপনাদের সাবজেক্টিভ ভার্বগুলো কোনগুলো? এইগুলাকে বলছিলাম আমরা সাবজেক্টিভ ভার্ব। এই যে এই ভার্বগুলো থেকে যদি কোনো নাউন তৈরি করে ফ্রেজ বানায়, যেমনটা এরকম দেখেন, এই যে দেখেন, আমরা একটু আগে বলেছিলাম যে রিকমেন্ড, এখন দেখেন বলা হচ্ছে রিকমেন্ডেশন, তাই না? একটু আগে আমরা বলেছিলাম সাজেস্ট, এখন বলা হচ্ছে সাজেশন, তার মানে এগুলো নাউন ফর্ম। আবার একটু আগে বলেছিলাম আমরা ধরেন রিকোয়েস্ট, রিকোয়েস্টের নাউন ফর্ম তো রিকোয়েস্টই হয়। আমরা বলেছিলাম স্টিপুলেশন, একটু আগে বলেছিলাম স্টিপুলেট, এটা নাউন ফর্ম হয় স্টিপুলেশন। আবার দেখেন একটু আগে বলেছিলাম ডিসাইড, এখন বলা হচ্ছে ডিসিশন। তার মানে এখানে জাস্ট আপনি আগের যে সাবজেক্টিভ ভার্বগুলো ছিল সেগুলোর নাউন ফর্মগুলো খুঁজবেন। দেখেন আমি এখানে এক্সাম্পল দিয়েছি একটা, এরপরের পার্টটা সেম। দেখেন আবারও দ্যাট থাকবে, যে কোনো সাবজেক্ট আসতে পারে, ভার্ব ইন বেস ফর্ম। বেস ফর্মটা মানে কি? ওই আগের কথাই। তো আসেন আমরা এই বাক্যটা মিলাই। হি, দেখেন আমাদের এই সাবজেক্ট হচ্ছে হি, হি কমপ্লাইড, এটা এনি ভার্ব। দেখেন এটা কিন্তু আমাদের সেই সাবজেক্টিভ ভার্ব না, কমপ্লাইড কিন্তু আমাদের সাবজেক্টিভ ভার্বে ছিল না, কিন্তু এখানে দেখেন কমপ্লাইড যে কোনো ভার্ব আসতে পারে, কিন্তু এরপরে দেখেন কি করছে, এরপরে দেখেন উইথ দ্য রিকোয়ারমেন্ট, দেখেন এই যে নাউন তৈরি করা হয়েছে রিকোয়ার থেকে, এই যে রিকোয়ারমেন্ট, একটু আগে বলেছিলাম না রিকোয়ার একটা সাবজেক্টিভ ভার্ব, সেখান থেকে একটা নাউন তৈরি করা হয়েছে রিকোয়ারমেন্ট, এবং সেটা একটা ফ্রেজ আকারে তৈরি করা হয়েছে। তাহলে বলা হচ্ছে হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়ারমেন্ট দ্যাট, তার মানে দেখেন এখানে যেহেতু যে রিকোয়ারমেন্ট একটা সাবজেক্টিভ ভার্ব থেকে তৈরি করা নাউন, সুতরাং তারপরেও দেখেন দ্যাটের পরেও সেম আপনাকে আগের মতোই কি করতে হবে, আগের মতোই আপনাকে ভার্বের এই যে হি এর পরে আপনাকে ভার্বের বেস ফর্মটা বসাতে হবে। এখন দেখেন আমরা এখানে বলেছি হি ড্যাশ আ থিসিস পেপার, তো এখন আমাদের অপশন আছে রাইটস, রাইট, রোট, রাইটিং। তার মানে আমরা কি করব, নিশ্চয়ই ওই হি দেখে আমরা রাইটস আনসার করব না, রাইটের বেসিক ফর্ম কি, একদম ভি1 ফর্মটা, রাইট, অর্থাৎ এইটা আনসার হবে। ক্লিয়ার? তাহলে এটা 2 নম্বর স্ট্রাকচার। তাহলে এই গঠনটা মনে রাখেন, এটা এই মানে নিয়মটা একই, শুধু সেন্টেন্সের ধরনটা বা সেন্টেন্সের স্ট্রাকচারটা ডিফারেন্ট। আসেন আমরা আরেকটা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার নাম্বার 3। এখানে বলা হচ্ছে দেখেন বাক্যটাতে শুরু হবে এরকম ইট ইজ, ইট ওয়াজ, অথবা ইট হ্যাজ বিন, অথবা ইট উইল বি, এভাবে স্টার্ট হবে। তারপরে দেখেন এই জায়গায় এখন ঠিক আগের সাবজেক্টিভ যে ভার্বগুলো ছিল সেগুলার অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে একটা ফ্রেজ বানাবে বা অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে। যেমন আমরা যে একটু আগে বলেছি আপনার অ্যাডভাইস, ওটা হয়তো অ্যাডজেক্টিভ ফর্ম আকারে থাকতে পারে, অথবা আমরা একটু আগে বলেছি রিকোয়ার, সেটা অ্যাডজেক্টিভ ফর্ম থাকতে পারে, অর্থাৎ সাবজেক্টিভ ভার্বগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম এখানে থাকবে। আমি কিছু দিয়ে দিছি দেখেন, ফর এক্সাম্পল ইম্পর্টেন্ট, নেসেসারি, ম্যান্ডেটরি, ইম্পারেটিভ, অব্লিগেটরি, এগুলোও থাকতে পারে, অথবা যে কোনো সাবজেক্টিভ ভার্বের অ্যাডজেক্টিভ ফর্ম আকারেও থাকতে পারে। ঠিক তারপরের ঘটনাটা সেম, আবারও দ্যাট থাকবে, এরপরের ঘটনাটা আগের মতোই। তো দেখেন এক্সাম্পলটা দেখেন, আমাদের দুইটা কোশ্চেন করা হয়েছে এখানে। প্রথমটা বলা হচ্ছে ইট ইজ নেসেসারি দ্যাট, তার মানে এই যে আমাদের নেসেসারি আছে, শুরু হয়েছে কি দিয়ে দেখেন তো, ইট ইজ, এই যে ইট ইজ, নেসেসারি আমাদের এখানে আছে, এই যে নেসেসারি, দ্যাট আছে, দ্য বয়, খেয়াল করেন দ্য বয় কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে দ্য বয়ের পরে আমার এখানে ভার্ব বসাতে হবে। সুতরাং এখানে আমি দেখেন স্টাডিজ, স্টাডি, স্টাডিং, কি নিব, স্টাডি, যদিও দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার, তারপরেও কিন্তু আনসার হচ্ছে স্টাডি। 2 নম্বর দেখেন ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, এবং এইটা পরীক্ষায় বেশি আসে, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি হ্যাশ অ্যান আমব্রেলা হোয়াইল হি ওয়াজ ভিজিটিং। অপশন দেওয়া আছে ক্যারি, ক্যারিজ, ক্যারিড, বা হয়তো আরেকটা অপশন থাকতে পারে ক্যারিং। তো যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার হি, অনেকে মনে করতে পারে এখানে কি বসাই দিই, ক্যারিজ বসাই দিই, অথবা অনেকে মনে করতে পারে যে ঠিক আছে যদি বাক্যটা এখানে যদি ওয়াজ থাকতো, এখানে যদি বলতো ইট ওয়াজ, তাহলে অনেকে মনে করতো এর পাস্টে আছে, তাহলে আমি কি ক্যারিড বসাই দিই। কিন্তু আসলে ঘটনাটা এখানে প্রেজেন্ট আছে না পাস্ট আছে, ইট ইজ আছে না ইট ওয়াজ আছে, এটার উপর ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে এই যে গঠনটার উপর, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, ইম্পারেটিভ দ্যাট এটার উপর, এই যে ইম্পারেটিভ, ইম্পারেটিভ দ্যাট, তারপর দেখেন হি এর পরে আমার আনসার হবে ক্যারি। তাহলে নাম্বার 3 হচ্ছে এই গঠনটা।
আসেন আমরা আরেকটা নাম্বার দেখি। এই তো 3টা স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি, অর্থাৎ ব্যাপারটা এরকম, প্রথমে আমরা যদি সামারি করি, প্রথমে সরাসরি আপনার সাবজেক্টের পরে সরাসরি সাবজেক্টিভ ভার্বগুলো থাকবে, এটা ছিল আমাদের 1 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচারে সাবজেক্টের পরে ওই সাবজেক্টিভ ভার্বগুলারই নাউন ফর্ম থাকবে, নাউন ফর্ম অফ সাবজেক্টিভ ভার্বস। 3 নম্বরে আমরা বলেছি সাবজেক্টের পরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাবজেক্টিভ ভার্ব। মানে দেখেন সাবজেক্টিভ ভার্বটা কিন্তু আলটিমেটলি প্রথম স্ট্রাকচারে সরাসরি ছিল, যেমন ডক্টর সাজেস্টেড দ্যাট, কিন্তু পরের উদাহরণে বা পরের গঠনে ওটা হয়ে গেছে এরকম, সাজেস্টেড হয়ে গেছে সাজেশন। যেমন ইট ওয়াজ দ্য সাজেশন অফ দ্য ডক্টর দ্যাট, খেয়াল করেন ডক্টর সাজেস্টেড দ্যাট, এটাকে যদি আমি ঘুরে দেই ইট ওয়াজ আ সাজেশন ফ্রম আ ডক্টর দ্যাট, ওই দেখেন সাজেস্ট থেকে সাজেশন, নাউন ফর্ম তৈরি হয়েছে। আবার দেখেন 3 নম্বরে বলেছিলাম অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাবজেক্টিভ ভার্ব, অথবা কিছু স্পেসিফিক অ্যাডজেক্টিভ লিখে দিয়েছিলাম, নেসেসারি, ইম্পারেটিভ, এগুলো। তাহলে এই 3টা স্ট্রাকচার মনে রাখেন সহজে। এরপরে কি থাকে? এরপরে দ্যাট থাকে, এবং তারপরে আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়, এবং এই ভার্বটাই হচ্ছে আমাদের মানে বোঝার জায়গা যে আমি এখানে সাবজেক্ট যাই হোক না কেন এই ভার্বটা হবে বেস ফর্মে, মানে হচ্ছে একদম বেসিক ফর্মে। তো যদি বুঝে থাকেন তাহলে আসেন আমরা এই এখানে 3টা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা একটু ট্রাই করেন, দেখেন এই 3টা এক্সাম্পলের আনসার আপনারা বের করতে পারেন কিনা। যেমন প্রথম যে বাক্যটা বলা হচ্ছে, জাস্ট আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিসের মাধ্যমে ক্লাস শেষ করবো, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষাটা আসে। 1 নম্বর বলা হচ্ছে ইট ইজ দ্য রিকমেন্ডেশন অফ মেনি সাইকোলজিস্ট, তারপরে দেখেন গ্যাপ দিয়ে বলতেছে টু অ্যাসোসিয়েট ওয়ার্ডস অ্যান্ড মেম্বার নেমস। খেয়াল করেন এই জায়গায় দেখেন আমি বলেছিলাম কিন্তু প্রথম দিকে যে এই নিয়মটা শুধুমাত্র সবসময় রাইট ফর্ম ভার্ব আকারে আসে তা না, এটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আকারেও আসতে পারে, অথবা এরকম দেখেন এখানে কিন্তু একটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স কমপ্লিট করার জন্য বলা হচ্ছে আপনাকে। তো দেখেন আমাদের এই গঠনটার কথা মনে পড়ে, এই দেখেন ইট ইজ, তারপর দেখেন দ্য রিকমেন্ডেশন, ওই যে রিকমেন্ড ভার্ব থেকে আসছে, কার রিকমেন্ডেশন? অফ মেনি সাইকোলজিস্ট। তারপর দেখেন আমার দ্যাট খুঁজতে হবে, তো দ্যাট তো এই অপশনে নাই, এটা এমনি বাদ, এই অপশনে দ্যাট নাই, এটাও বাদ, কারণ আমি জানি যে আমার এরপরে দ্যাট লাগবে, দ্যাটের পরে আমার আবার সাবজেক্ট লাগবে, ওই সাবজেক্টের পরে আমার আবার কি লাগবে, মানে এরকম আর কি, আমার দ্যাট লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে আমার ভার্ব ইন বেস ফর্ম লাগবে, বেস ফর্মে ভার্ব লাগবে। তো এই অপশনটা বি এবং সিতে আমার মিলছে না, বিকজ এই জায়গায় আমার যে দ্যাট প্রয়োজন সেই দ্যাট আমার বিতেও নাই, সিতেও নাই, সুতরাং এই জায়গা থেকে দুইটা অপশন এমনি বাদ। তাহলে বাকি থাকলো এ আর ডি। তো আমরা দেখি যে এ আর ডি দুটোই দ্যাট আছে, কিন্তু দ্যাটের পরে মিলে কিনা দেখি আমরা। এখানে বলা হচ্ছে দ্যাট আ লার্নার ইউজেস, খেয়াল করেছেন ইউজেস হওয়ার কথা না, কারণ ইউজকে যদি আমরা একটা ভার্ব ধরি তাহলে এর বেস ফর্ম হচ্ছে ইউজি, অর্থাৎ ইউজের সাথে কোনোভাবে অ্যাজ বাই এস লাগানো যাবে না, অথবা ইউজকে পাস্টে নেওয়া যাবে না, অথবা আইএনজি করা যাবে না। দ্যাট মিনস এখানে এ লার্নার ইউজ, এটা হচ্ছে সঠিক উত্তর। তো দেখেন আমাদের কিন্তু নিয়মটা ভালো করে বুঝলে আমরা অপশন অমিট করে খুব দ্রুত আনসার বের করে ফেলতে পারি। এরপর আসেন 2 নাম্বারটা। 2 নম্বর এক্সাম্পলটা বলা হচ্ছে, 2 নম্বরটা বলা হচ্ছে the terrorist demand that the airline dash a plane will not be met by the deadline। তার মানে এখানে দেখেন সেম এই জায়গাটা ভার্ব বসাতে বলছে আপনাকে। এখন এখানে আমাদের অপশনে দেখেন সব ভার্বই দেওয়া আছে, সবগুলো ভার্ব। দ্যাট মিনস এখানে আমাদের ওই বাক্য তৈরি করার চিন্তা করতে হবে না, বা কমপ্লিটিং সেন্টেন্সের মতো ব্যাপারটা তা না, এটা রাইট ফর্ম ভার্বস। তো এটা আর কি বলবো দেখেন মিলে কিনা দেখেন, দ্য টেররিস্ট সাবজেক্ট, ডিমান্ড আমাদের সাবজেক্টিভ ভার্ব, দ্যাট আছে, দ্য এয়ারলাইন আমাদের সাবজেক্ট, এটা যে সাবজেক্টই হোক, থার্ড পারসন সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, হোয়াট এভার, আমি কি করবো এখানে বেস ফর্ম, বেস ফর্ম কোনটা? প্রোভাইড। দেখেন প্রোভাইডস হবে না, প্রোভাইডেড হবে না, প্রোভাইডিং হবে না। ক্লিয়ার? 3 নাম্বার টিচার রিকমেন্ডেড দ্যাট শি হ্যাজ আ গুড স্টুডেন্ট। তার মানে দেখেন আগের মতোই টিচার সাবজেক্ট, রিকমেন্ডেড আমার সাবজেক্টিভ ভার্ব, দ্যাট আছে, শি কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার, এরপর আমাকে ভার্ব বসাতে বলছে, কি কি দিছে আমাকে? ইজ, ওয়াজ, বি, টু বি। মনে করে দেখেন একটু আগে বলেছি যদি আমার কখনো বি ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয়, মানে এম ইজ আর ব্যবহার করার প্রয়োজন হয়, অথবা ওয়াজ আর ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে মনে রাখবেন যে এম, ইজ, আর, অথবা ওয়াজ, অথবা ওয়ার, এদের এদের বেস ফর্ম হচ্ছে বি,
এরা কিন্তু বেস ফ্রম না, এদের বেস ফ্রম কি বি, টু বিও লেখা যাবে না, সুতরাং এই অপশনটা বাদ, ওয়াজ বাদ, আনসার হবে সি, বি। ক্লিয়ার? আপনারা আরও প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষা আসার মতো, এবং আসলে এই জায়গাগুলো আমরা আটকাই। খুব সহজ জিনিস আপনি সহজেই বুঝবেন, বা যেগুলো একটু টেকনিক্যাল, একটু ডিফিকাল্ট, একটু আমাদের মতো কাউকে হয়তো বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো ইনশাল্লাহ আমার বিভিন্ন লেকচার আছে, আপনারা দেখতে পারেন। আমার বিভিন্ন ব্যাচ আছে, আমাদের বর্তমানে বেশ কটা ব্যাচ রানিং আছে, রাইটিং, বিসিএস রাইটিং, ব্যাংক রাইটিং, কিংবা আমাদের প্রিলিমিনারি বিসিএস এবং অন্যান্য জবের প্রিলিমিনারি বিভিন্ন ব্যাচ আমাদের সবসময়ই থাকে আলহামদুলিল্লাহ। এবং আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা হয়তো জানেন যে আমি সবসময়ই বিগত প্রায় 10 বছরের উপর আমি ইংরেজি পড়াচ্ছি। তো আপনাদের সবাইকে আমার শুভকামনা থাকলো। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।